এগুলি আমার হাতের আঙুল, এটা হাতের তালু, এগুলি নখ, এটা কনুই, এবং এই সব কিছু নিয়ে আমার এই হাত দুটি তৈরি। ঠিক তেমনই অনেকগুলো পাঠ্যসূচি নিয়ে একটা পাঠ্যক্রম তৈরি। ঠিক যেমন এই হাতের আঙুল, নখ, এই সবগুলো নিয়ে একটা হাত তৈরি হয়েছে, তেমন অনেক পাঠ্যসূচি এবং আরও অনেক শিক্ষণীয় বিষয়, আরও অনেক অভিজ্ঞতার ফসল, আরও অনেক সহপাঠক্রমিক কার্যাবলী, এই সব কিছু এক জায়গায় হয়ে একটা পাঠ্যক্রম বা কারিকুলাম তৈরি হয়েছে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি বা কারিকুলাম এবং সিলেবাস সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। শুধু শেষ পর্যন্ত এই ভিডিওটিকে দেখতে হবে, তাহলেই যেখানে আপনাকে পাঠ্যক্রম নিয়ে কথা বলতে হবে, যেখানে আপনাকে পাঠ্যসূচি নিয়ে লিখতে হবে, সেই সকল জায়গায় আপনি সফল হবেন। শুধুমাত্র ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই করজোড়ে অনুরোধ। শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ সাধনের জন্য পূর্ব নির্ধারিত, সুপরিকল্পিত এবং সুনির্বাচিত অভিজ্ঞতার যে সমষ্টি, সেটাই হচ্ছে পাঠ্যক্রম। যে পাঠ্যক্রমের মধ্যে দিয়ে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন হয় এবং তার মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত হয়। একটু কঠিন হয়ে গেল, ঠিক আছে, সহজ করে দিচ্ছি। তাহলে বলুন তো, যে শিক্ষার প্রাথমিক লক্ষ্য কি? শিক্ষার প্রাথমিক লক্ষ্য হচ্ছে একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। ব্যাস, এটুকু মাথায় রাখুন, তাহলে সেখান থেকেই পাঠ্যক্রম বা কারিকুলাম এটা বেরিয়ে চলে আসবে। এই যে কারিকুলাম, এটি কোরিয়ার থেকে এসেছে, এটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে নির্দিষ্ট পথ অতিক্রম করার জন্য যে নির্দিষ্ট যাত্রা, তাকেই বলা হচ্ছে কোরিয়ার। সেখান থেকেই এসেছে কারিকুলাম। তাহলে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ সাধন, তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন, এটাই হচ্ছে সেই পথ, যে পথটাকে একজন শিশুকে চলতে হবে। তার জন্য কি করা হয়েছে? তার জন্য পূর্ব নির্ধারিত এবং সুপরিকল্পিত এবং সুনির্বাচিত অভিজ্ঞতার সমষ্টিগুলোকে এক জায়গায় করা হয়েছে। যে শিশুদেরকে এইগুলো শেখাতে হবে, এইগুলো পড়াতে হবে, এই অভ্যাসগুলোকে রপ্ত করাতে হবে, তাদেরকে কেমন করে পথ চলতে হয়, কেমন করে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কেমন করে এই সমাজের একজন অঙ্গ হতে হয়, কেমন করে ভবিষ্যতের একজন সুনাগরিক তৈরি হতে হয়, সেই সব কিছু শেখানোর উদ্দেশ্যে যেটা তৈরি করা হয়েছে, তাকেই বলা হচ্ছে পাঠ্যক্রম। সংজ্ঞাটিকে আরেকবার বলে দিই, তাহলে আপনাদের দেখুন এবার বুঝতে সুবিধা হবে। যে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ সাধনের জন্য, অর্থাৎ একজন শিক্ষার্থী তার যে সর্বাঙ্গীন বিকাশ, সেই সর্বাঙ্গীন বিকাশ সাধন করার জন্য পূর্ব নির্ধারিত, যেটা পূর্বেই নির্ধারণ করা আছে, সুপরিকল্পিত, তার মধ্যে পরিকল্পনা আছে। 5 বছর বয়সের একটা ছেলেকে কোনগুলো শেখাতে হবে, 6 বছর বয়সের ছেলেকে কোনগুলো শেখাতে হবে, 9 বছর বয়সের ছেলেকে কোনগুলো শেখাতে হবে, সেই সব কিন্তু পরিকল্পনা মাফিক সাজানো আছে এবং সুনির্বাচিত। এইগুলোকে শেখাতে হবে, এইগুলোকে শেখালে চলবে না, এই সমস্ত কিছু নির্বাচন করা আছে। তার মধ্যে কি আছে? অভিজ্ঞতা আছে। বিশিষ্ট শিক্ষাবিদদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে এক জায়গায় করে যেটা তৈরি হয়েছে, সেটাকে বলা হচ্ছে পাঠ্যক্রম। এই পাঠ্যক্রম দিয়ে কি হচ্ছে? শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করা হচ্ছে। আশা করি এই বিষয়টি আপনি এই মুহূর্তে গুছিয়ে বলতে পারবেন বা লিখতে পারবেন। শিক্ষার্থীদের ব্যক্তিগত বিকাশ সাধনের উদ্দেশ্যে, তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্যে পূর্ব নির্ধারিত, সুপরিকল্পিত এবং সুনির্বাচিত অভিজ্ঞতাগুলিকে একত্রিত করা হয়েছে, যার মধ্যে সেটাই হচ্ছে পাঠ্যক্রম। আশা করি ব্যাপারটা এখন অনেকটা সহজ হয়ে গেছে। আসুন এবারে আমরা পাঠ্যসূচি সম্বন্ধে জেনে নিই। তাহলে এই হাতটা ছিল পাঠ্যক্রম, এবং সেই পাঠ্যক্রমের মধ্যে এই যে আঙুল, এই যে হাতের তালু, এই যে নখ, এই যে কনুই, এই সবগুলোই ছিল পাঠ্যসূচি। তাহলে পাঠ্যক্রমের মধ্যে পাঠ্যসূচি হচ্ছে নির্দিষ্ট একটা অংশ। পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয়ের নির্ধারিত পাঠ্য তালিকাই হচ্ছে পাঠ্যসূচি, যা পাঠ্যক্রমের একটি অংশ। যদি আবার কঠিন হয়ে গিয়ে থাকে, তাহলে আবার সহজ করে দিচ্ছি ব্যাপারটাকে। ধরুন আমরা যে পাঠ্যক্রম সেখানে নির্বাচন করেছি, ছেলেদেরকে বাংলা শেখাতে হবে, হ্যাঁ শেখাতে হবে, ছেলেদেরকে ইংরাজি শেখাতে হবে, হ্যাঁ শেখাতে হবে, ছেলেদেরকে অঙ্ক শেখাতে হবে, হ্যাঁ শেখাতে হবে, ছেলেদেরকে ছবি আঁকা শেখাতে হবে, গান শেখাতে হবে, নাচ শেখাতে হবে, এই শেখাতে হবে, ওই শেখাতে হবে, এরকম অনেক কিছু একটা পাঠ্যক্রমের মধ্যে নির্ধারণ করেছি।
এবারে বাংলা শেখাতে হবে, তাই একটা বই তৈরি করেছি। সেই বইয়ের মধ্যে বেশ কিছু কবিতা রেখেছি, বেশ কিছু গান রেখেছি, বেশ কিছু নাটক রেখেছি, ইত্যাদি ইত্যাদি রেখেছি। তাহলে যা কিছু সেই বাংলা বইয়ের মধ্যে রাখা আছে তাকে যদি একটা তালিকার মধ্যে দিয়ে প্রকাশ করি, সেটাই হয়ে যায় পাঠ্যসূচি। আবার বলেছি যে ছেলেদেরকে ছবি আঁকা শেখাতে হবে, তাহলে ছবি আঁকার কোন কোন বিষয়গুলি শেখাতে হবে সেটা একটা বইয়ের মধ্যে রেখেছি এবং তার একটা তালিকা তৈরি করেছি। প্রথমে তারা সোজা দাগ কাটা শিখবে, তারপর তারা বাঁকা দাগ কাটা শিখবে, তারপর এই শিখবে, তারপর ওই শিখবে। তাহলে ওই যে পরপর লেখা হয়েছে সেটাই হচ্ছে পাঠ্যসূচি। আশা করি এই মুহূর্তে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি সম্বন্ধে আপনার মনের মধ্যে আর কোনো সংশয় নেই। পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয়ের নির্ধারিত পাঠ্য তালিকাই হলো পাঠ্যসূচি, যা পাঠ্যক্রমের একটি অংশ। বেশ, এবারে আমরা পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যেকার পার্থক্যগুলিকে দেখে নিই। যদি আমরা এই পার্থক্যগুলিকে খুঁজে পাই তাহলে সেখান থেকেই কিন্তু পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির বৈশিষ্ট্যকে খুঁজে পাবো। প্রথমেই বলুন তো, আমার এই হাতটা কতটা বড়? অনেকটা বড়। তার তুলনায় আঙুলগুলো, হাতের তালু, নখ, কনুই, এগুলো কিন্তু অনেক ছোট ছোট অংশ, তাই না? তাহলে পাঠ্যক্রম হচ্ছে অনেক বড় বিস্তৃত একটা ব্যাপার এবং তার তুলনায় পাঠ্যসূচি হচ্ছে অনেক সংকীর্ণ একটা ব্যাপার। শ্রেণীকক্ষের ভিতরের অভিজ্ঞতা, শ্রেণীকক্ষের বাইরের অভিজ্ঞতা, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী, ব্যক্তিত্বের বিকাশ সহায়ক উপাদান, এই সব কিছু নিয়ে কিন্তু একটি পাঠ্যক্রম নির্মিত হয়েছে। অপরপক্ষে পাঠ্যসূচি হলো নির্দিষ্ট বিষয়ের সূচি, যা নির্দিষ্ট শ্রেণীতে তাদের মানসিক বয়সের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে শ্রেণীকক্ষের ভিতরকার বিষয় থাকবে, বাইরের বিষয় থাকবে, সহপাঠক্রমিক বিভিন্ন কার্যাবলীগুলি থাকবে, তাদের ব্যক্তিত্বের বিকাশ সহায়ক বিভিন্ন উপাদানগুলি কিন্তু এর মধ্যে স্থান পাবে। অপরদিকে পাঠ্যসূচি হচ্ছে যে নির্দিষ্ট বিষয়ের একটি সূচিপত্র, যেখানে বেশিরভাগটাই শ্রেণীকক্ষের মধ্যের উপাদান দিয়ে তৈরি এবং শিশুদের মানসিক বয়সের কথা ভেবে যে পাঠ্যসূচিগুলো তৈরি করা হয়েছে। আশা করি দ্বিতীয় পার্থক্যটা আপনি এই মুহূর্তে বুঝতে পেরেছেন। বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ, এটা ক্লাস 9-10 ছেলেরা পড়তে পারে, এটা কিন্তু ক্লাস 1 বা 2-তে রাখা যাবে না। তাহলে এটাই হচ্ছে পাঠ্যসূচি, যে একটি শিশুর মানসিক বয়সের কথা মাথায় রেখে এই পাঠ্যসূচিকে নির্মাণ করা হয়েছে। আসুন তৃতীয় পার্থক্যের দিকে চোখ রাখি। পাঠ্যক্রম হলো সম্পূর্ণ শিখন প্রক্রিয়া, অর্থাৎ বিদ্যালয়ের মধ্যে যে শিখন প্রক্রিয়া চলছে, শিশুদের সার্বিক বিকাশ সাধনের যে প্রক্রিয়া চলছে, সেই সমগ্র প্রক্রিয়াটা কিন্তু এই পাঠ্যক্রমের মধ্যে দিয়েই চলছে। অপরদিকে পাঠ্যসূচি হলো পাঠ্যক্রমের একটা অংশ। সেই যে হাতের কথা বলেছিলাম, সেই একই বিষয়, দ্বিতীয়বার আর বলছি না, সময় নষ্ট করছি না। এরপরের যে পার্থক্যটা আছে, যে সার্বিক বিকাশের সঙ্গে কিন্তু পাঠ্যক্রম সম্পর্ক রাখে। অপরদিকে পাঠ্যসূচির মধ্যে দিয়ে শুধুমাত্র জ্ঞানমূলক, বৌদ্ধিক এবং স্মৃতি নির্ভর বিকাশ ত্বরান্বিত হয়। তাহলে পাঠ্যক্রমের মধ্যে দিয়ে একটা শিশুর সার্বিক বিকাশ ঘটছে এবং পাঠ্যসূচির মধ্যে দিয়ে কেবলমাত্র তার জ্ঞানমূলক, তার বৌদ্ধিক এবং তার স্মৃতি নির্ভর বিকাশ ঘটছে। সে অনেক কিছু মুখস্থ করতে পারছে এবং স্মৃতিতে ধরে রাখতে পারছে। এই পার্থক্যটা কিন্তু দেখা দিচ্ছে। এরপরে আসুন আমরা পরবর্তী পার্থক্যের দিকে চলে আসি। দেখুন তো, এই যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রম কারা নির্মাণ করছে? শিক্ষাবিদরা কিন্তু নির্মাণ করছে। সেখানে কিন্তু শিক্ষক বা শিক্ষিকার খুব একটা ভূমিকা নেই, বেশিরভাগটাই কিন্তু শিক্ষাবিদদের মস্তিষ্ক প্রসূত। কিন্তু এই যে পাঠ্যসূচি, সেখানে একদিকে যেমন শিক্ষাবিদ তাদের স্থান রয়েছে, অপরদিকে কিন্তু শিক্ষক এবং শিক্ষিকা উভয়ের স্থানই কিন্তু রয়েছে। তাহলে পাঠ্যক্রম তৈরি করছে বা পাঠ্যক্রমের বিষয়ে অবদান রাখছেন শুধুমাত্র শিক্ষাবিদেরা, কিন্তু পাঠ্যসূচির বিষয়ে শিক্ষাবিদ এবং শিক্ষক শিক্ষিকা তারা সকলেই কিন্তু অবদান রাখছেন। এটা হচ্ছে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি একটা অন্যতম পার্থক্য। আমরা পরবর্তী পার্থক্য দেখে নিই। পাঠ্যক্রমের যে অনুশীলন, সেটা কিন্তু কেবলমাত্র একটি শ্রেণীকক্ষের মধ্যে হচ্ছে না। পাঠ্যক্রমের অনুশীলন কিন্তু একটা শিশুর জীবনব্যাপী চলছে। সে যখন শিশুদের সঙ্গে খেলা করছে, সে যখন সহপাঠীদের সঙ্গে গল্প করছে, সে যখন বাড়ি ফিরে আসছে, সে যখন সমাজের আর 5টা শিশুর সঙ্গে মিশছে, মা বাবার সঙ্গে কথা বলছে, সেই সকল ব্যবস্থাপনাকে কিন্তু পাঠ্যক্রম ত্বরান্বিত করতে পারছে। কিন্তু পাঠ্যসূচি কেবলমাত্র শ্রেণীকক্ষের মধ্যেকার বিষয়, অর্থাৎ পাঠ্যসূচির মধ্যে দিয়ে একটা শিশু যা কিছু পড়ছে
সেটা কিন্তু শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যেই তার চর্চা হচ্ছে, শ্রেণীকক্ষের বাইরে কিন্তু তার চর্চা হওয়ার সম্ভাবনা অনেকটা কম। তাহলে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে মোটামুটি এই কটা আমরা বৈশিষ্ট্য বা এই কটা পার্থক্যকে খুঁজতে পারি। আরও অনেক কিছু আছে, কিন্তু একটা 4-5 নম্বরের প্রশ্ন লেখার জন্য বা ইন্টারভিউ যখন আপনাকে বলবে যে পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য বলুন, তখন নির্দিষ্ট যে সময় দেওয়া হবে তার মধ্যে এই কটা পয়েন্ট মনে রাখলেই কিন্তু আপনার কাজ চলে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।